কিন্তু আমরা এটা ডাইরেক্ট্রিক প্রপার্টিজ এর আগেই পড়েছিলাম। এই ইলেকট্রিক্যাল ইমেজেস, পার্টিকুলারলি ল্যাপ্লাসের ইকুয়েশন, পয়সনস ইকুয়েশন আর ইউনিকনেস থিওরেম, এইটা আমরা কিন্তু আগেই পড়েছিলাম। সেই জন্যই তোমার ওই ডাইলেকট্রিক মিডিয়ামে যখন বাউন্ডারি কন্ডিশন গুলোকে অ্যাপ্লাই করা হচ্ছিল, অ্যাপ্লাই করা হয়, সেটাকে তোমার বোঝাতে সুবিধা হয় আর কি। যেহেতু আগেই আমরা বাউন্ডারি কন্ডিশনটা পড়ে আসি, ডাইলেকট্রিক মিডিয়ামে মাইনর কিছু মডিফিকেশন একটু নতুন ভাবে জিনিসটাকে দেখা হয়, কাজে ওখানে পড়াতে সুবিধা হয়। তোমাদের এখানে সিলেবাসে কিন্তু ইলেকট্রিক্যাল ইমেজেসটা তারপরে রয়েছে, আমি আর এতটা ভালো করে তাকাইনি আগে, তাহলে প্ল্যানটা করা যেত। এটা আগে পড়ালেই হয়তো বেটার হতো আর কি। যাই হোক, আমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা এরকম: ল্যাপ্লাসের ইকুয়েশন এন্ড পয়সনস ইকুয়েশন, এগুলো অলরেডি আমরা দেখে এসেছি, আবার আর একটু ডিটেইলে ডিসকাস করব। নেক্সট ইউনিকনেস থিওরেম, এই থিওরেমটা কি, সেই থিওরেমের ইমপ্লিকেশন কি, সেটা নিয়ে ডিসকাস করব। যদিও ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশন আমাদের সিলেবাসের মধ্যে আলাদা করে বলা নেই, এটা আগের দিন তো বলছিলাম তোমাদের। নেক্সট মেথড অফ ইমেজেস এন্ড ইটস অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল ইমেজকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, পার্টিকুলার দুটো তিনটে প্রবলেম: প্লেন ইনফাইনাইট মেটাল শীট, সেমি ইনফাইনাইট ডাইলেকট্রিক মিডিয়াম, আর মেটাল স্পিয়ার। এই তিনটে প্রবলেমে আমরা জিনিসটাকে ডিসকাস করব। So let us first discuss Poisson's and Laplace's equation. You may remember that E equals to minus grad V if V represents electrostatic potential, and if E is the corresponding electric field, then because it is conservative in nature, E equals to minus grad V. Okay, E equals to minus grad V. And from a differential form of Gauss's law, we have del dot E equals to rho over epsilon 0. Again, you remember the differential form of Gauss's law: del dot E equals to rho by epsilon 0, right? Now you can replace E by minus grad V, এটাকে minus grad V দিয়ে replace করে দাও, so you will have minus del 2 V equals to rho by epsilon 0, or in other form del 2 V equals to minus rho by epsilon 0. So this is basically the equation which is known as Poisson's equation. হ্যাঁ, এই ইকুয়েশনটাকে বেসিক্যালি আমরা পয়সনস ইকুয়েশন বলে জানি। এই ইকুয়েশনটার অ্যাডভান্টেজটা কি দেখো, ইট রিলেটস দি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল উইথ দি চার্জ ডেনসিটি। আমরা বোধহয় ওই ইলেকট্রোস্ট্যাটিক্স এর সামারি একটা চার্ট দেখেছিলাম, গ্রিফিথস এর বই থেকে নেওয়া। সেখানে দেখেছিলাম মেইনলি তিনটে প্যারামিটার: একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা পোটেনশিয়াল, আর হচ্ছে চার্জ ডেনসিটি। এরা কিভাবে ইন্টার রিলেটেড, অর্থাৎ যদি রোটা দেওয়া থাকে কিভাবে ই বের করতে হয়, রোটা দেওয়া থাকলে কিভাবে ভি বের করতে হয়, সেটা আমরা দেখেছি। ঠিক একই রকম ভাবে যদি ইটা দেওয়া থাকে সেখান থেকে ভি কিভাবে বের করতে হয়, রো কিভাবে বের করতে হয়, এটা দেখেছি। সেই কনটেক্সটেও এটাকে ডিসকাস করা হয়েছে বলেই মনে হয়। del 2 v equals to minus rho by epsilon 0 Poisson's equation বলে যেটা পরিচিত। এই ইকুয়েশনের ইমপ্লিকেশনটা হচ্ছে, if the potential is specified in a region, we can calculate this rho value, we can calculate the charge density in the region. একটা রিজিয়নে যদি তোমার পটেনশিয়ালটাকে বলে দেওয়া থাকে, তাহলে এই পয়সনস ইকুয়েশনটা কাজে লাগিয়ে আমরা রোটাকে বের করে ফেলতে পারি। অল্টারনেটিভলি যদি কোনো একটা রিজিয়নে চার্জ ডেনসিটিটাকে স্পেসিফাই করা থাকে, রোটাকে যদি স্পেসিফাই করা থাকে, উই ক্যান সলভ দিস ইকুয়েশন del to v equals to minus rho by epsilon 0. We can solve this differential equation to obtain the expression for the potential for a given charge distribution. So that is the implication of Poisson's equation. Okay. Now consider a case when there is no charge density. I mean there is some localized charge distribution, and you wish to calculate the potential outside this region. তোমার কোনো একটা জায়গাতে কিছু পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউটেড, একটা লোকালাইজড চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করো, বাট ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দি পোটেনশিয়াল আউটসাইড দি চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে সেখানে তুমি রো ইকুয়ালস টু 0 বসাতে পারো, thus Poisson's equation will be reduced to the form del 2 v equals to 0, and this is well known as Laplace's equation. del 2 v equals to 0 এটা খুব well known একটা ইকুয়েশন, যেটাকে আমরা Laplace's equation বলে থাকি। So this is the equation which is valid in a charge free region. We can solve this equation in a charge free region, and we can determine the potential uniquely at a point, provided there are some boundary conditions.
যদি কিছু প্রপার বাউন্ডারি কন্ডিশন থেকে থাকে তাহলে সেই কন্ডিশন গুলোকে কাজে লাগিয়ে আমরা চার্জ ফ্রি রিজিয়নে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালকে ইউনিকলি ডিটারমাইন করে ফেলতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। del to v equals to 0, this is basically a second order differential equation. So if you solve this equation, you will come up with some arbitrary constants. কোন একটা পয়েন্টে যদি পোটেনশিয়ালকে ইউনিকলি বের করতে হয়, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালুটা তোমাকে জানা থাকতে হবে। এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালুটাকে জানতে গেলে ইউ নিড টু হ্যাভ সাম বাউন্ডারি কন্ডিশনস। সেই জন্য এই কথাটা বলা হয়েছে, ইন এ চার্জ ফ্রি রিজিয়ন উই ক্যান সলভ ল্যাপ্লাস ইকুয়েশন and determine the potential uniquely subject to a given boundary conditions, given set of boundary conditions. Okay, এইটাই আর কি ল্যাপ্লাসের ইকুয়েশন এবং পয়সনস ইকুয়েশন, এদের ইমপ্লিকেশনটা হচ্ছে এইটাই। আমরা যেখানে স্পেস চার্জ রয়েছে, লোকালাইজড চার্জ রয়েছে, সেইখানে পয়সনস ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। পোটেনশিয়ালটা জানা থাকলে রো বের করতে পারি, রোটা জানা থাকলে ইকুয়েশনটা সলভ করে ভি বের করতে পারি। অন দি আদার হ্যান্ড, একটা লোকালাইজড চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তার বাইরে কোনো পয়েন্টে যদি আমরা পোটেনশিয়ালটাকে বের করতে চাই, ইট উইল স্যাটিসফাই ল্যাপ্লাসের ইকুয়েশন del to v equals to 0। সেইখানে আমরা তাহলে এই বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকলে ইকুয়েশনটাকে সলভ করে ফেলতে পারি। স্পেস চার্জ আছে এরকম কোন রিজিয়ন জানা আছে? মানে এক্সাম্পল দিতে পারবে যে স্পেস চার্জ আছে, স্পেস চার্জ রিজিয়ন এরকম? স্পেস চার্জ বলতে কি বোঝায়, বা স্পেস চার্জ আছে এরকম কোন রিজিয়ন? হ্যালো, স্পেস চার্জ মানে মনে আছে? স্পেস চার্জ বলেছিলাম বোধহয় কোনো কোনো সময়। স্পেস চার্জ বলতে কি বোঝায়, কোনো একটা রিজিয়নে যদি কিছু পরিমাণ চার্জ স্টোর থাকে, হ্যাঁ, স্ট্যাটিক অবস্থায় থাকে, সেটাকে স্পেস চার্জ বলা হয়। বেসিক্যালি স্পেসে চার্জ যদি স্টোর থাকে সেটাকে স্পেস চার্জ বলতে পারি। তো এরকম স্পেস চার্জ আছে কিছু রিজিয়নের নাম বলতে পারবে? সেমিকন্ডাক্টর ডায়োড পড়েছো? সেমিকন্ডাক্টর ডায়োড, হ্যালো, সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োডে, সেমিকন্ডাক্টর ডায়োডে পিএন জাংশন থাকে, তাই তো? পিএন জাংশন থাকে সেমিকন্ডাক্টর ডায়োডে। এই যে পিএন জাংশনের একদিকে পি সাইডে মেজরিটি ক্যারিয়ার্স আর দি হোলস, মাইনরিটি ক্যারিয়ার্স আর দি ইলেকট্রনস। অন দি আদার হ্যান্ড অন্য দিকটাতে অর্থাৎ এন সাইডে মেজরিটি ক্যারিয়ার্স আর দি ইলেকট্রনস, মাইনরিটি ক্যারিয়ার্স আর দি হোলস। Naturally, there is a concentration difference, concentration gradient. Inside a number of electrons টা অনেক বেশি as compared to number of electrons per unit volume in the p region. তাহলে ইলেকট্রন গুলো এই n রিজিয়ন থেকে p রিজিয়নের দিকে ডিফিউজ করবে। ইলেকট্রনস ফ্রম n সাইড উইল ডিফিউজ ইনটু p সাইড। যখন ইলেকট্রন গুলো ডিফিউজ করছে, সেখানে ডিফিউজ করে হোলের সাথে রিকম্বাইন করবে। Electron hole recombination will take place on either side of the p-n junction and that will create immobile ions। যে মানে তোমার যেগুলো ডোনার অ্যাটম ছিল বা অ্যাকসেপ্টর অ্যাটম ছিল, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলো নেট চার্জ লুজ করবে বা নেট চার্জ গেইন করবে। ডোনার অ্যাটম গুলো উইল lose the electron, so they will be positively charged. Acceptor atom গুলো will absorb, will gain the charge, they will be negatively charged। হ্যাঁ, তারপরে পি সাইডটাতে আমরা নেগেটিভ চার্জড ইমোবাইল আয়ন্স পাবো, এই সাইডটাতে আমরা পজিটিভলি চার্জ ইমোবাইল আয়ন্স পাবো। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ডিপ্লিশন রিজিয়ন বলি, তার কারণ সেখানে যে ফ্রি চার্জ গুলো ছিল সেইগুলো কি ডিপ্লিটেড হয়ে গেছে। মোবাইল যে ইলেকট্রন গুলো ছিল, মোবাইল যে হোল গুলো ছিল, যেগুলোকে আমরা কেরিয়ার বলছিলাম, এই কেরিয়ার গুলো ডিপ্লিটেড হয়ে গেছে। তো যার কল দিস ইজ কল ডিপ্লিশন রিজিয়ন। এই ডিপ্লিশন রিজিয়নে তাহলে বেসিক্যালি কি ইমোবাইল আয়ন্স রয়েছে, স্ট্যাটিক চার্জ রয়েছে। এই যে রিজিয়নটা, এটা বেসিক্যালি একটা স্পেস চার্জ রিজিয়ন, একটা স্পেস চার্জ রিজিয়ন। এই স্পেস চার্জ রিজিয়নে যদি রোটাকে বলে দেওয়া থাকে,
ডেনসিটিটাকে যদি বলে দেওয়া থাকে উই ক্যান সলভ ল্যাপ্লাসের ইকুয়েশন টু ডিটারমাইন দি পোটেনশিয়াল। এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা একটা পিএন জাংশন ডায়োডে বেরিয়ার পোটেনশিয়াল কেমন হয় সেই এক্সপ্রেশনটা আমরা বের করতে পারি। হ্যাঁ, এই পয়সনস ইকুয়েশনটাকে আমরা যদি সলভ করি ডিপ্লিশন রিজিয়নে সলভ করে আমরা বলতে পারি যে একটা পিএন জাংশন ডায়োডে বেরিয়ার পোটেনশিয়ালের ভ্যালুটা কত। ওকে, তারপর তোমরা এই ভ্যাকুয়াম ভালভ সম্পর্কে পড়েছো। ভ্যাকুয়াম ভালভ মনে আছে? ভ্যাকুয়াম ভালভ ক্যাথোডকে হিট আপ করছে, ইলেকট্রন বেরোচ্ছে, অ্যানোডে গিয়ে স্টোর হচ্ছে, কারেন্ট প্রডিউস করছে। ডায়োড, ভ্যাকুয়াম ট্রায়োড পড়েছো কি কোনো কালে? হ্যালো, একটু রেসপন্ড করো। পড়েছো? ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম ট্রায়োড পড়োনি কেউ? বলো, একেও বলো। এইগুলো একটু দেখে রেখো, মানে একদম ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি ইউজড হতো? ফার্স্ট জেনারেশন কম্পিউটার ইউজেস, হ্যাঁ, ভ্যাকুয়াম ভালভ ইউজ করতো, তাই তো? ভ্যাকুয়াম ডায়োড, ভ্যাকুয়াম ট্রায়োড বেসিক্যালি তোমার একটা হিটেড ক্যাথোড, একটা ফিলামেন্ট, সেটাকে আমরা হিট আপ করছি, তাহলে এটা ইলেকট্রন ইমিট করবে। আর অপোজিট সাইডে অন্যদিকে যদি আমি একটা পজিটিভলি চার্জ প্লেটকে রাখি, যেটাকে অ্যানোড প্লেট বলা হয়, সেখানে ইলেকট্রন গুলো কালেক্টেড হবে। এবার ন্যাচারালি তোমার অ্যানোডে পোটেনশিয়ালটা কত সেটাই ডিটারমাইন করবে কারেন্টটা কেমন। হ্যাঁ, যদি অ্যানোডে পোটেনশিয়ালটা খুব কম হয়, ক্যাথোড থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তারা সবাই এবেল নাও হতে পারে টু রিচ দি অ্যানোড টু প্রডিউস দি কারেন্ট। ধরো পোটেনশিয়ালটা খুব কম, বা অ্যানোডে পোটেনশিয়ালটাকে আমি নেগেটিভ করে দিলাম, তাহলে ক্যাথোড থেকে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তারা কি পৌঁছতে পারছে না, তারা ওই ক্যাথোড আর অ্যানোডের মধ্যবর্তী যে জায়গাটা সেই জায়গাটাতে স্টোর হচ্ছে, ক্রিয়েটিং স্পেস চার্জ। এরকম ভাবে একটা স্পেস চার্জকে ক্রিয়েট করছে। এরকম প্রচুর স্পেস চার্জ রিলেটেড প্রবলেম রয়েছে যেখানে আমরা এই ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। ল্যাপ্লাসের ইকুয়েশন নয়, সরি, পয়সনস ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। পয়সনস ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা পোটেনশিয়ালটাকে বের করে ফেলতে পারি স্পেস চার্জ রিজিয়ন। ওকে, তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ বলো। এটা স্যার জি থমসনের সেই এক্সপেরিমেন্টে ইউজ করা হয়েছিল না ভ্যাকুয়ামটা? সেটা তো তোমার E/M মেজারমেন্টের জন্য, সেটা ঠিকই, তোমার এরকম ধরনের ক্যাথোড প্লেট, অ্যানোড প্লেট দরকার হবে, সেটা তোমার এইরকমই আর কি। বাট থমসনের এক্সপেরিমেন্ট ইজ ফর E/M মেজারমেন্ট, রেশিও অফ ইলেকট্রনিক চার্জ এন্ড মাস, এই রেশিওটাকে মেজার করার জন্য। ওকে, তো এবার টপিকের মধ্যে ফিরে এসো। হোয়াট উই আর টকিং অ্যাবাউট ইজ দি ল্যাপ্লাসেস ইকুয়েশন। ইট ইজ del to v equals to 0, and as we discussed that Laplace's equation holds in a charge free region. যে রিজিয়নে চার্জ নেই সেখানে এই ল্যাপ্লাসেস ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করা যায়। এখন এই del to v equals to 0 এই ইকুয়েশনটার একটা হিউজ ইমপ্লিকেশন রয়েছে। একটা জিনিস তো বললাম যে তোমার চার্জ ফ্রি রিজিয়নে আমরা ল্যাপ্লাসেস ইকুয়েশনটা সলভ করতে পারি সাবজেক্টেড টু সাম বাউন্ডারি কন্ডিশনস, and we can determine the potential uniquely. That's fine, but there is another implication. What is that? খেয়াল করে দেখো, suppose a function is having some minima or maxima at a point. ধরো v is a function of x, এর একটা মিনিমা বা ম্যাক্সিমা রয়েছে, তাহলে what happens to dv dx? dv dx is 0, dv dx equals to 0 at that point, and d2v dx2 is either maxima, either positive or negative. v equals to vx, এই ফাংশনটার যদি কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমা বা মিনিমা থাকে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dv dx টা 0 হবে, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2v dx2 এইটা আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে। এখন এইখানে যেটা দেখতে পাচ্ছ যে del to v equals to 0, so it implies that in a charge-free region, the potential has neither maxima nor minima. Charge-free region এ potentialটা কোনো মিনিমাও নেই, কোনো ম্যাক্সিমাও নেই। অর্থাৎ আমরা শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করে একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে
মিনিমাকে করতে পারি না, কি ক্রিয়েট করতে পারি না। পোটেনশিয়াল মিনিমা ক্যান নট বি জেনারেটেড, পোটেনশিয়াল মিনিমা ক্যান নট বি জেনারেটেড বাই অ্যাপ্লাইং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অনলি। এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, therefore a charge particle cannot remain in equilibrium by the influence of electrostatic field only। যদি আমরা মিনিমা ক্রিয়েট করতে না পারি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের যদি কোনো মিনিমা না থাকে, তাহলে কোনো চার্জ পার্টিকেলকে আমরা স্টেবল ইকুইলিব্রিয়ামে রাখতে পারবো না। বিকজ ইউ রিমেম্বার দ্যাট স্টেবল ইকুইলিব্রিয়াম করেসপন্ডস টু মিনিমা অফ দি পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের ফ্রি স্পেসে যেহেতু কোনো রকম মিনিমা নেই, কাজে ফ্রি স্পেসে আমরা শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল বা ফিল্ড দিয়ে একটা চার্জ পার্টিকেলকে রেস্টে রাখতে পারবো না। এটাকে খুব সিম্পল ওয়েতে করা যায়। এই জিনিসটাকে বেসিক্যালি আর্মস্ট্রংস থিওরেম বলা হয়। হ্যাঁ, যে a charge particle cannot remain in equilibrium by the influence of electrostatic field only. This is what is known as Earnshaw's theorem. এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি খুব সুন্দরভাবে। যদি কোনো একটা পার্টিকেলকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, ধরো ওয়ান ডাইমেনশনে ইকুইলিব্রিয়ামে আছে, কখন বলবো? যদি এর উপর একটা সিম্পল হারমোনিক ফোর্স কাজ করে, কোনো একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম আছে। জাস্ট কনসিডার ওয়ান ডাইমেনশনাল মোশন। কোনো একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম আছে, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আমরা যদি ওই পয়েন্টটা থেকে সামান্য একটু ডিসপ্লেস করি, দ্যাট পজিশন উইল বি রিস্টোরড, ইকুইলিব্রিয়াম পজিশনটা রিস্টোরড হয়ে যাবে। অর্থাৎ the particle will experience a simple harmonic force. It will experience a restoring force which is proportional to the displacement from its equilibrium position. যদি ইলেকট্রিক ফিল্ডের টার্মে বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে অবশ্যই মাইনাস আলফা এক্স এর সাথে সমান হতে হবে, এক্স ডাইমেনশনে যদি মোশনটা কনসিডার করো। এখন থ্রি ডাইমেনশনে যদি সিচুয়েশনটা ভাবো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা এরকম মাইনাস আলফা এক্স এর সাথে সমান, ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস বিটা ওয়াই এর সাথে সমান, জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস গামা জেড এর সাথে সমান। এখানে আলফা বিটা গামা সবগুলোকে কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট হতে হবে, তবেই কিন্তু এই ফিল্ড গুলো বা ফোর্স গুলো তোমার একে রিপ্রেজেন্ট করবে। I mean, simple harmonic force কে represent করবে for a positively charged particle. হ্যাঁ, আনন্দ বলো। হ্যালো আনন্দ, কিছু বললে? হ্যালো হ্যালো ওকে। তো এটাই আর কি, যেটা বললাম যে সিম্পল হারমোনিক ফোর্স যদি হতে হয়, তাহলে আমরা দেখেছি সিম্পল হারমোনিক ফোর্সের এক্সপ্রেশন কেমন হয়, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, যেখানে কেটা পজিটিভ। যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের টার্মে বলি, এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটা শুড বি প্রপোর্শনাল টু এক্স, এক্স ইকুয়ালস টু মাইনাস আলফা এক্স, ওয়াই ইকুয়ালস টু মাইনাস বিটা ওয়াই, জেড ইকুয়ালস টু মাইনাস গামা জেড, যেখানে আলফা বিটা গামা দে আর পজিটিভ কনস্ট্যান্টস। ওকে, এখন পোটেনশিয়ালটা তাহলে কেমন হবে? পোটেনশিয়ালটাকে আমরা লিখতে পারি অ্যাজ মাইনাস ই ডট ডিআর। পোটেনশিয়ালটাকে লিখতে পারি অ্যাজ মাইনাস ই ডট ডিআর। এবার ই ডট ডিআর কে কিভাবে স্প্লিট করা যায়? ইএক্স ডিএক্স, ইউআই ডিওয়াই, ইজেড ডিজেড। এবার এই ইএক্স ইউআই ইজেড এর যে এক্সপ্রেশন গুলো লিখেছি সেগুলো বসিয়ে যদি এটাকে সলভ করো, you will have the expression for the potential as half alpha x square plus half beta y square plus half gamma z square. Just one dimension এ খেয়াল করে দেখো পোটেনশিয়ালটা কেমন, হারমোনিক ইন নেচার, রাইট? যদি যদি ইকুইলিব্রিয়াম থাকতে হয়, পোটেনশিয়ালটা মিনিমা থাকতে হবে। এবার স্টেবল ইকুইলিব্রিয়ামের জন্য পোটেনশিয়ালটা শুড বি হারমোনিক ইন নেচার। ওয়ান ডাইমেনশনে পোটেনশিয়ালটা তাকিয়ে দেখো হাফ আলফা এক্স স্কোয়ার, থ্রি ডাইমেনশনে দেখতে পাচ্ছ অ্যাপারেন্টলি যে তোমার পোটেনশিয়ালটার মধ্যে একটা হারমোনিক নেচার রয়েছে, প্রোভাইডেড আলফা বিটা গামা অল আর পজিটিভ। যদি আলফা বিটা গামা সবগুলোই পজিটিভ হয়, তবেই কিন্তু এই পোটেনশিয়ালটা থ্রি ডাইমেনশনে সিম্পল হারমোনিক পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করবে। এখন এটা তো চার্জ ফ্রি রিজিয়ন, চার্জ ফ্রি রিজিয়নে পোটেনশিয়ালের এক্সপ্রেশন যদি এইটা হয়, ইট মাস্ট স্যাটিসফাই ল্যাপ্লাসেস ইকুয়েশন।
পোটেনশিয়ালের এই এক্সপ্রেশনটা নিয়ে দেখো, হোয়াট হ্যাপেন্স টু ল্যাপ্লাসিস ইকুয়েশন, ইউ হ্যাভ ডেল টু ভি ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে বুঝতে পারছো আলফা বিটা গামা সবগুলোই কিন্তু পজিটিভ হতে পারে না, অ্যাটলিস্ট ওয়ান কনস্ট্যান্ট মাস্ট বি নেগেটিভ। অর্থাৎ কোনো দুটো ডিরেকশনে যদি আমরা সিম্পল হারমোনিক পোটেনশিয়াল পেতে পারি, থার্ড ডাইমেনশনটাতে কিন্তু আমরা সিম্পল হারমোনিক পোটেনশিয়াল পাবো না, সেখানে পোটেনশিয়ালটা ইনভার্টেড হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল হয়ে যাবে। অর্থাৎ a charged particle cannot remain in equilibrium by the influence of electrostatic field only. কোনো ডিসকাশন? কোনো ডিসকাশন? হ্যালো, জায়গাটা একটু হ্যাঁ রিপিট করবেন? আচ্ছা, আর আরেকজনকে কি বলছো বলো? হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি, এই বলো। জায়গাটা আরেকবার বলবেন একটু। হ্যাঁ স্যার বলবো। আমি তখন কিছু বলিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মতো গলা পেলাম আর কি। এনিওয়ে, ওই একটু কানেকশনে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এইখানটা যেটা আমি আবার বলছি যে থ্রি ডাইমেনশনে মানে একটা চার্জ পার্টিকেলকে বা যে ধরো একটা যে কোনো পার্টিকেলকে যদি স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে পোটেনশিয়ালটার মধ্যে একটা হারমোনিসিটি থাকতে হবে, সিম্পল হারমোনিক পোটেনশিয়াল হতে হবে। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি বাম দিকে বা ডান দিকে সরে যায়, তাহলে কি একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, দ্যাট উইল রিস্টোর ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, এর ইকুইলিব্রিয়াম পজিশনটাকে রিস্টোর করবে। অর্থাৎ ওয়ান ডাইমেনশনে যদি তুমি মোশনটাকে ভাবো, ইট শুড বি অ্যাক্টেড আপন বাই এ ফোর্স ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, যেখানে কে ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, রাইট? করেসপন্ডিং পোটেনশিয়ালটাকে কিভাবে লেখা যায়, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। অর্থাৎ এইরকম ধরনের একটা সিম্পল হারমোনিক পোটেনশিয়াল থাকলে তার মিনিমাম সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল আছে, সেইটার মিনিমাতে যদি কোনো একটা পার্টিকেলকে রাখো, তবেই কিন্তু পার্টিকেলটা স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার ধরো এই পার্টিকেলটা চার্জ পার্টিকেল, আর আমরা এই ফোর্সটা দিচ্ছি বাই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অনলি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা শুড বি মাইনাস আলফা এক্স। যদি এক্স অ্যাক্সিস বরাবর মোশনটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটাকে যদি স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা মাইনাস আলফা এক্স হওয়া উচিত। ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাও যদি রেস্ট্রিক্টেড হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাও যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে ই ওয়াই সেই দিক বরাবর যে ইলেকট্রিক ফিল্ড সেটাও এরকম মাইনাস বিটা ওয়াই হতে হবে। আর জেড ডাইমেনশনে মোশনটাকে রেস্ট্রিক্টেড হতে গেলে ই জেড ইকুয়ালস টু মাইনাস গামা জেড হতে হবে, যেখানে আলফা বিটা গামা এগুলো সবই পজিটিভ কনস্ট্যান্ট। যদি আলফা বিটা গামা সবগুলো পজিটিভ কনস্ট্যান্ট হয়, তবেই কিন্তু আমরা বলবো যে ইএক্স ইউআই ইজেড এই করেসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড গুলো পজিটিভ চার্জ পার্টিকেলটার উপর সিম্পল হারমোনিক ফোর্স অ্যাপ্লাই করবে, and hence the particle will remain in stable equilibrium at x equals to 0, y equals to 0, z equals to 0. যখন এখান থেকে y এর দিকে যাবে, তখন কি রেস্টোরিং ফোর্সটা তাকে ঠেলে y equals to 0 এর দিকে পাঠাবে। যখন এটা z ডিরেকশনের দিকে যাবে, z বরাবর ফোর্সটা ঠেলে তাকে z equals to 0 এর দিকে ফিরিয়ে পাঠাবে। ওকে, সেটা হতে গেলে আলফা বিটা গামা সবগুলো কি পজিটিভ হতে হবে। তো যাই হোক, সেটাই যদি হয় তাহলে ভিটা কত হবে, ভিটা হবে হাফ আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস গামা জেড স্কোয়ার। এবার যেহেতু এই পোটেনশিয়ালটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইন এ চার্জ ফ্রি রিজিয়ন, ইট মাস্ট স্যাটিসফাই ল্যাপ্লাসিস ইকুয়েশন, দ্যাট ইজ ডেল টু ভি ইকুয়ালস টু 0। ডেল টু ভি, এই ভি এর এক্সপ্রেশনটা নিয়ে ডেল টু ভি ক্যালকুলেট করে দেখো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু অ্যাজ আলফা প্লাস বিটা প্লাস গামা। এই তিনটে সাম যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই কোনো একটা কনস্ট্যান্টকে তোমার নেগেটিভ হতে হবে। কোনো একটা কনস্ট্যান্ট নেগেটিভ হওয়ার অর্থ যে তোমার সেই দিক বরাবর যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল নয়, রাদার ইনভার্টেড অসিলেটর পোটেনশিয়াল। তোমরা হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল তো বুঝতে পারছো, একটা প্যারাবোলার মতো। হ্যাঁ, মানে প্যারাবোলার মতো কেন, প্যারাবোলাই, প্যারাবোলা। আর ইনভার্টেড অসিলেটর মানে হচ্ছে ঠিক ইনভার্টেড প্যারাবোলা, তার উল্টো দিকে। এটাই, হ্যাঁ। তো আলফা বিটা গামা এর মধ্যে তোমার একটা নেগেটিভ হতে হবে। একটা যদি নেগেটিভ হয়, তাহলে বুঝতে পারছো যে চার্জ পার্টিকেলটা দুটো মোশন কনস্ট্যান্ট হলেও, দুটো মোশন রেস্ট্রিক্টেড হলেও, থার্ড মোশন যেটা, থার্ড ডাইরেকশনে যে মোশনটা, সেটা কিন্তু এ হবে না, কনস্ট্রেন্ট হবে না। কাজেই পার্টিকেলটা স্টেবল ইকুইলিব্রিয়ামে তাহলে থাকবে না ইন থ্রি ডাইমেনশন। ওকে, বুঝতে পারলে?
স্যার হ্যাঁ স্যার। ওকে, এইটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। হ্যাঁ, একটা চার্জ পার্টিকেলকে কিন্তু অলমোস্ট অলমোস্ট ইকুইলিব্রিয়ামে রাখা যায়, যেটাকে আমরা আয়ন ট্র্যাপিং বলে থাকি। একটা চার্জ পার্টিকেলকে অলমোস্ট ইকুইলিব্রিয়ামে রাখা যায়, যেটাকে আমরা আয়ন ট্র্যাপিং বলে থাকি। এই আয়ন ট্র্যাপিং করার জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা সাফিসিয়েন্ট নয়। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের পাশাপাশি একটা ডায়নামিক ফিল্ড, একটা অল্টারনেটিং ফিল্ডও অ্যাপ্লাই করা হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিয়ে আমরা দেখালাম যে ম্যাক্সিমাম তুমি দুটো ডাইরেকশনকে এ করতে পারো, কনস্ট্যান্ট করতে পারো। থার্ড ডাইমেনশনটাকে পারো না। এই থার্ড ডাইমেনশনে যদি আমরা একটা অল্টারনেটিং ফিল্ড দিয়ে দিই, বা উল্টোটা, যে তোমার একটা প্লেনে, এক্স ওয়াই প্লেনে আমরা অল্টারনেটিং ফিল্ড দিলাম, আর থার্ড ডাইরেকশনে একটা ডিসি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড দিলাম, দিয়ে দেখানো যায় যে চার্জ পার্টিকেলটাকে আমরা অলমোস্ট ইকুইলিব্রিয়ামে রাখতে পেরেছি, একটা খুব ছোট্ট জায়গার মধ্যে কনফাইন করে ফেলতে পেরেছি। এটাকে আয়ন ট্র্যাপিং বলা হয়। হ্যাঁ, আয়ন ট্র্যাপিংটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, বহুদিন থেকেই হয়ে আসছে, এবং বহুদিন আগেই people have been able to confine a single ion, হ্যাঁ, জাস্ট একটা মাত্র আয়নকে ট্র্যাপ করে রাখা সম্ভব হয়েছে একটা ছোট্ট জায়গার মধ্যে। তার উপরে প্রচুর কিছু এক্সপেরিমেন্ট করা হয়, অনেক কিছু মেজারমেন্ট করা হয়, হাই সেন্সিটিভ এক্সপেরিমেন্ট করা হয়, হাই প্রিসিশন মেজারমেন্ট এর উপরে করা হয়। আমার পিএইচডির সময় আমি আয়ন ট্র্যাপিং নিয়ে কাজ করেছিলাম। আমি একটা পেডাগজিক্যাল পেপার লিখেছিলাম যে কিভাবে এই থ্রি ডাইমেনশনে পোটেনশিয়াল মিনিমাটাকে ক্রিয়েট করা যায়, করে একটা আয়নকে ট্র্যাপ করা যায়। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো একটু পড়ে দেখতে পারো আর কি। একদম জাস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেল বা পোস্ট গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য এ করে লেখা আর কি। ইন কেস ইউ ফিল ইন্টারেস্টিং, ইউ ক্যান গো থ্রু ইট। ওকে, তো একটা জাস্ট প্রবলেম এখানে দেওয়া রয়েছে, এটা হয়তো তোমরা দেখেছো। কিছুই নয়, জাস্ট পয়সন্স ইকুয়েশনের উপর বেস করে একটা প্রবলেম আর কি। তোমাকে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে, you have to determine the charge density, and hence you have to calculate the total charge distributed over the whole sphere. কিরকম জিনিসটা কেমন, যে তোমার চার্জ ডেনসিটিটা, যদি পোটেনশিয়ালটা দেওয়া রয়েছে, ওকে, পোটেনশিয়ালটা দেওয়া রয়েছে, এই যে ল্যাপ্লাসিস ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, ল্যাপ্লাসিস ইকুয়েশনে, সরি, পয়সন্স ইকুয়েশন দেখতে পাচ্ছ, ল্যাপ্লাস নয়, পয়সন্স ইকুয়েশন দেখতে পাচ্ছ। এখানে পোটেনশিয়ালটা যদি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি রোটাকে ক্যালকুলেট করতে পারো, এটাই বলা আছে। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইন এ রিজিয়ন ইজ দিস, সেই রিজিয়নে তাহলে চার্জ ডেনসিটিটা কত। হ্যাঁ হ্যাঁ, ন্যাবলা স্কয়ারের পরে ভি হবে একটা, কোথায় হবে? ওই যে ন্যাবলা স্কয়ার ভি, নিচে নিচে ওই প্রবলেমে ওই যে ন্যাবলা স্কয়ার শুধু এখানটায়? রয়েছে। এটা হ্যাঁ না, কেন, এটা তো ডেল টুর ফর্ম, এটা ডেল টুর আচ্ছা ফর্ম, তুমি দাও কি করো, কিন্তু এটা ডেল টুর ফর্ম, এখানটায় ভুল নেই। যাই হোক, মানে ভি আর ইকুয়ালস টু দিস, রেডিয়াল মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ডেল টুর এক্সপ্রেশন হচ্ছে এইটা। এবার তুমি ডেল টু ভি কম্পিউট করে দেখো, পরে সেটা করা আছে, দেখো ডেল টু ভি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখবে যে ভ্যালুটা এরকম আসছে। এবার ইউজ পয়সন্স ইকুয়েশন টু ডিটারমাইন রোটাকে তাহলে পয়সন্স ইকুয়েশন ইউজ করে বের করে ফেলতে পারো। আর টোটাল চার্জ যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে এই রোটাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, এক মিনিট, রোটাকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দি স্ফেরিক্যাল ভলিউম, 0 to ইনফিনিটি ইন্টিগ্রেট করো, করে ক্যালকুলেট করো টোটাল চার্জটা কত। বলো, এই অঙ্কটা তো ভুল থাকতে পারে, আই এম নট শিওর, আমি করছিনি, আমি ল্যামডা স্কোয়ার আমি আসছে। করছিনি, আমি করছিনি এটা। আচ্ছা আচ্ছা, ল্যামডা স্কোয়ার আসছে। আর কি কেউ করেছো? আর কি কেউ করেছো? আর কি কেউ হ্যাঁ করেছো? স্যার, ওটা ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, এইটা 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 যেটা আমি হ্যাঁ, হাইলাইট হ্যাঁ, করে হ্যাঁ। রেখেছি, এইটা ল্যামডা স্কোয়ার হবে, তাই তো? হ্যাঁ বাকিগুলো সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, এটা আমি বসিনি। রাইট, এই তো ল্যামডা, এখানে একটা ল্যামডা আছে আর এখানে একটা ল্যামডা রয়েছে, হ্যাঁ, ল্যামডা স্কোয়ারই হবে, একদমই তাই। এই স্টেপ পর্যন্ত ঠিক আছে, হুম, এই স্টেপটা পর্যন্ত ঠিক আছে, মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা বাদ চলে যাচ্ছে। এবার এই যে ল্যামডা আর এই ল্যামডা, এটা করলে ল্যামডা স্কোয়ার হবে। এরকম কিছু কেমন ভুল টুল থাকবে, যদি ইনকনসিস্টেন্সি পাও তাহলে পয়েন্ট আউট করো। ওকে, নেক্সট লেট আস ডিসকাস ইউনিকনেস থিওরেম। ইউনিকনেস থিওরেম এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম।
কিন্তু এই থিওরেমটা যে অ্যাপ্লিকেশন, থিওরেমটাকে ভালো করে বোঝার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো দরকার হয় সেই অ্যাপ্লিকেশন গুলো আমাদের নেই আর কি আনফরচুনেটলি। এটা পরের সেমিস্টারে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বে সেখানে একটু বলার সুযোগ থাকবে, বাট রাইট নাও জাস্ট থিওরেমটাকে নিয়ে শুধু থিওরেমের আকারেই পড়ে যেতে হবে আর কি। আমরা যেটা ডিসকাস করছিলাম শেষের দিকে ল্যাপ্লাস ইকুয়েশনটা নিয়ে, দেখেছো যে ডেল টু ভি ইকুয়ালস টু জিরো, চার্জ ফ্রি রিজিয়নে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা এই ডেল টু ভি ইকুয়ালস টু জিরো এই রিলেশনটাকে স্যাটিসফাই করে। এখন ডেল টু ভি ইকুয়ালস টু জিরো এটা তো বেসিক্যালি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কাজে ইট হ্যাজ টু সলিউশনস। একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইট হ্যাজ টু সলিউশনস। ওকে, আমরা যদি ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে সলভ করি কোনো একটা পয়েন্টে, তাহলে ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছ যে দুটো সলিউশন পাওয়া যাবে, ভি1 আর ভি2। বাট পোটেনশিয়াল এট এ পয়েন্ট শুড বি ইউনিক। একটা পয়েন্টে পোটেনশিয়াল কত সেটা কি ইউনিক হওয়া উচিত, তাই না? আমার ধরো কোনো একটা নির্দিষ্ট রেফারেন্স রয়েছে, সেই রেফারেন্সের রেসপেক্টে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালটা ইউনিক হওয়া উচিত। এখন এই পয়েন্টটা যদি চার্জ ফ্রি রিজিয়নে থাকে সেখানে ডেল টু ভি ইকুয়ালস টু জিরো, ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে যদি সলভ করে আমরা ওই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে চাই, ম্যাথমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ যে ইট ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো ইট হ্যাজ টু সলিউশনস, ভি1 এন্ড ভি2। তাহলে কোনটা ইউনিক সলিউশন? হিয়ার কামস দি ইউনিকনেস থিওরেম। এটা কি বলে? এটা বলে টু সলিউশনস অফ ল্যাপ্লাসের ইকুয়েশন উইল নাইদার বি ইকুয়াল or will either be equal or at best differ by a constant when the potential satisfies the Dirichlet conditions or the Neumann condition. কি বলা আছে যে এই পোটেনশিয়ালটা যদি কোনো একটা কন্ডিশন, আমি কন্ডিশন গুলোতে পরে আসছি, পোটেনশিয়ালটা যদি ডিরিচলেট কন্ডিশন বা নয়ম্যান কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালটা ল্যাপ্লাসিস ইকুয়েশনের যে দুটো সলিউশন সেই দুটো সলিউশন ইকুয়াল হবে, অথবা তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে ডিফার করতে পারে। Thus, the potential at a point is uniquely ভি1 এর পাশে ডেল determined. হতো, ভি1 এর পাশে এখানটা V1 ডেল হতো, এখানটা একটা ডেল হতো, তাই তো? এখানটা একটা ডেল হতো। ওকে, কি বলছিলাম যে তোমার কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল ইউনিকলি ডিটারমাইন্ড হবে। সলিউশন অফ ল্যাপ্লাসেস ইকুয়েশন উইল yield unique result at a point given the potential satisfies Dirichlet's condition or the Neumann condition. পোটেনশিয়ালটা যদি ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাই করে বা নয়ম্যান কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশনকে সলভ করে আমরা কোনো পয়েন্টে পোটেনশিয়ালটাকে ইউনিকলি ডিটারমাইন করতে পারবো। দ্যাট ইজ দি ইউনিকনেস থিওরেম। হ্যাঁ, এখানে স্টেটমেন্টটা সুন্দরভাবে লেখা আছে, এই স্টেটমেন্টটা একদম থরলি তৈরি করে রেখো। এবার এক্সপ্লেনেশনটায় আসি। আমি দুভাবে জিনিসটাকে এক্সপ্লেন করেছি, একটা গ্রিফিথসের অ্যাপ্রোচটা ফলো করে আর একটা তোমার কনভেনশনাল অন্য বইগুলোতে যেমন থাকে সেইভাবে। দেখো কিভাবে জিনিসটাকে করা যায়, এক্সপ্লেন করা যায়। let v1 and v2 are two solutions of Laplace's equation. ধরো v1 আর v2 ল্যাপ্লাসের ইকুয়েশনের দুটো সলিউশন, অর্থাৎ ডেল টু ভি ইকুয়ালস টু জিরো এই ইকুয়েশনটাকে যদি সলভ করি আমরা দুটো সলিউশন v1 আর v2 পাবো। ন্যাচারালি এই সলিউশন গুলো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ডেল টু v1 ইকুয়ালস টু জিরো আর ডেল টু v2 ইকুয়ালস টু জিরো। এখন ধরা যাক এই দুটো সলিউশনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে সাম v, v equals to v1 minus v2. তাহলে what happens to del to v? Del to v equals to del to v1 minus del to v2 equals to 0, রাইট? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে v1 আর v2 ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশন, তারা ল্যাপ্লাসের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আর এদের যে ডিফারেন্সটা v1 minus v2 equals to v, এই vটাও কিন্তু ল্যাপ্লাসের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, অর্থাৎ del to v equals to 0. What does that imply? Del to v0 এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে v has neither minima nor maxima. Del to v equals to 0 এটা ইমপ্লাই করে যে v এর কোনো মিনিমাও নেই ম্যাক্সিমাও নেই। এখন ধরা যাক যে এই ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, ল্যাপ্লাসের ইকুয়েশন মানে যে পোটেনশিয়ালটার কথা বলছি সেই পোটেনশিয়ালটা ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করে। ডিরিচলেট কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির উপর সমস্ত পয়েন্টে v1 আর v2 সমান। Dirichlet condition says that v1 equals to v2 at the boundary.
হ্যাঁ, তাহলে দেখো V1 আর V2 যদি বাউন্ডারিতে সমান হয় তাহলে V equals to 0 at the boundary, V equals to 0 at the boundary, তাহলে V equals to 0 or V1 equals to V2 at all points in the space enclosed by the boundary। যে বাউন্ডারিটার কথা বলছি তার ভিতরের কোনো পয়েন্টে আমি ল্যাপ্লাসের ইকুয়েশনের ইউনিক সলিউশন চাইছি। একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির ভিতরে কোনো একটা পয়েন্টে ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশনটাকে ইউনিকলি ডিটারমাইন করতে চাইছি। আমরা দেখালাম যে যদি এই পোটেনশিয়ালটা ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশনটা ইউনিক হবে, V1 আর V2 এই দুটো সমান হবে। আর্গুমেন্টটা কিভাবে দেওয়া হলো, V1 মাইনাস V2 এটাকে যদি V বলি, এই del to V equals to 0 হয়, অর্থাৎ V has neither minima nor maxima, এটার কোনো মিনিমা বা ম্যাক্সিমা কিছু নেই। আর ডিরিচলেট কন্ডিশনটা যেহেতু স্যাটিসফাইড হচ্ছে বাউন্ডারির সমস্ত পয়েন্টে V equals to 0, একটা ফাংশন যার ভ্যালুটা বাউন্ডারির সমস্ত পয়েন্টে 0 আর এই বাউন্ডারির ভিতরে রিজিয়নে এইটার কোনো ম্যাক্সিমাও নেই মিনিমাও নেই, তাহলে হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই, ফাংশনটা বাউন্ডারির ভিতরে সমস্ত পয়েন্টে 0, ফাংশনটা বাউন্ডারির ভিতরে সমস্ত পয়েন্টে 0, অর্থাৎ V equals to 0 or V1 equals to V2 at all points in the space enclosed by the boundary। বলো এই আর্গুমেন্টটা বুঝতে পারলে কিনা, এই আর্গুমেন্টটা বুঝতে পারলে কিনা বলো। ল্যাপ্লাসের স্যার আর একবার বলবেন? হ্যাঁ কোনটা বলো? এই যে ওই লাস্টের লাইনটা যেটা বললেন, মানে বাউন্ডারিতে 0 হলে ভিতর আর এখানে আমরা কি এখানে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা বাউন্ডারিতে ভ্যালুটা হচ্ছে 0। আমরা এখানে এই এতদূর পর্যন্ত যে ধারণাটা পেলাম সেটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটার ভ্যালুটা বাউন্ডারিতে 0, আর আরেকটা জিনিস পেলাম, বাউন্ডারিটা যে রিজিয়নটাকে এনক্লোজ করে রেখেছে সেই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে, মানে কোনো পয়েন্টেই ফাংশনটার কোনো মিনিমা বা ম্যাক্সিমা নেই। একটা ফাংশন বাউন্ডারিতে 0 আর ভিতরে রিজিয়নে মিনিমা বা ম্যাক্সিমা নেই, তাহলে নিশ্চয়ই ফাংশনটা সর্বত্রই 0, তাই না? যদি মিনিমা বা ম্যাক্সিমা থাকতো তাহলে কি বলতাম, যে তোমার ফাংশনের ভ্যালুটা 0 থেকে ডিফারেন্ট 2, 3, 4 বা তোমার -1, -2, -3 এরকম। এখানে দেখছো যে বাউন্ডারিতে ফাংশনটা 0, বাউন্ডারির ভিতরে যে রিজিয়নটা সেই রিজিয়নে প্রত্যেক মানে কোনো পয়েন্টেই ফাংশনটার মিনিমা ম্যাক্সিমা নেই, তাহলে ফাংশনটা আইডেন্টিক্যালি 0 at all points enclosed by the boundary, that is V1 equals to V2 at all points। ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি দুটো সলিউশন পাবো। যদি এটা বলে দেওয়া থাকে যে বাউন্ডারিতে V1 equals to V2, তাহলে কিন্তু আমরা দেখবো যে তোমার সলিউশন গুলো আইডেন্টিক্যাল, V1 ও যা V2 ও তাই। ঠিক আছে, আর কি তন্ময় কি বলছিলে? স্যার এই বাউন্ডারিটা কি, মানে বাউন্ডারিটা কতটা অবধি আছে সেটা আমরা কি করে বুঝবো যে এতটা বাউন্ডারির মধ্যেই যে এটা, মানে বাউন্ডারিটা আসলে কি? তুমি তোমার বাড়ির দেওয়ালের দিকে তাকাও, হ্যাঁ বাউন্ডারি কি বলো, কিভাবে বাউন্ডারিকে ডিফাইন করবে বলো? আমার ঘরের দেওয়ালটা, আমার চারপাশে যতটা মানে আমি কনফাইন রয়েছে এটুকু জায়গার মধ্যে। মানে হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ ইট অ্যাজ এ বাউন্ডারি? বাউন্ডারি বলতে কি বোঝো? আমার বাড়ির বাইরেরটাকে আর ভেতরটাকে আমি ঘরটাকে আলাদা করে দিয়েছি, যে জায়গাটা, যে দেওয়ালটা। একদমই তাই। এবার এটাকে আরেকটু জেনারেলাইজড ফর্মে বলা যাক, বাউন্ডারি হচ্ছে একটা সেপারেটিং সারফেস। বাউন্ডারিটা বেসিক্যালি একটা সেপারেটিং সারফেস যার আইদার মানে অপোজিট সাইডে কোনো একটা প্যারামিটার ডিফার করে। বাউন্ডারিটা হচ্ছে একটা তোমার কি বললাম সারফেস। বাউন্ডারিটা সারফেস কি বললাম, টার্মটা কি যেন ইউজ করলাম? সেপারেটিং হ্যাঁ, সারফেস। সেপারেটিং সারফেস, হ্যাঁ এটা যথেষ্ট ভদ্র একটা টার্ম, সবসময় আসে না। বাউন্ডারিটা বেসিক্যালি একটা সেপারেটিং সারফেস, হ্যাঁ, যেটা দুটো রিজিয়নকে সেপারেট করছে। এই দুটো রিজিয়নকে কিভাবে আমরা ডিস্টিংগুইশ করছি? বাই দি ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু দিয়ে আমরা জিনিসটাকে ডিফাইন করছি। ধরো তোমার আমি আগের দিনকে যে ডাইইলেকট্রিক মিডিয়ামের কথা বলছিলাম, ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে তোমার এই যে গ্লাস আর ওয়াটার,
গ্লাস আর ওয়াটার এর যে সেপারেটিং সারফেস, গ্লাস আর ওয়াটার সেপারেটিং যে সারফেস, এই সারফেসটার একদিকে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি যা, অন্যদিকে কিন্তু ইলেকট্রিক্যাল পারমিটিভিটি আলাদা। তাহলে এই সেপারেটিং সারফেসটাকে আমরা বাউন্ডারি বলবো। তুমি একটা ফুটবল নাও, এই ফুটবলটার ভিতরের দিকে মেটেরিয়াল ডেনসিটি যা, ফুটবলটার বাইরে মেটেরিয়াল ডেনসিটি ডিফারেন্ট। ফুটবলটার বাইরে ধরো এয়ার রয়েছে, আর ফুটবলের যে সারফেসটা ঠিক তার নিচে তোমার ওই রাবার রয়েছে। ঠিক আছে, তাহলে ফুটবলের যে আউটার সারফেস, সেই আউটার সারফেসটা একটা বাউন্ডারি। তুমি যে তোমার বাড়ির দেওয়ালটা দেখছো, তোমার বাড়ির দেওয়ালের বাম দিকে একরকম জিনিস রয়েছে, আর ডান দিকে কি আর একরকম জিনিস রয়েছে, তাহলে তোমার ওইটা বেসিক্যালি বাউন্ডারি। এইটাই আর কি, মানে বাউন্ডারি বলতে জিনিসটা এটাই বোঝানো হচ্ছে। আমরা যদি একটা চার্জ স্ফিয়ারের কথা কনসিডার করি, ধরো একটা স্ফিয়ার রয়েছে যেটা কিনা চার্জড, সেই স্ফিয়ারটা রেডিয়াসটা হচ্ছে এ। তাহলে দেখো, বুঝতে পারছো যে এই স্ফিয়ারটার উপরে বা স্ফিয়ারটার ভিতরে চার্জ রয়েছে, স্ফিয়ারটার বাইরে কিন্তু কোনো রকম চার্জ নেই। কাজেই স্ফিয়ারের যে সারফেস, সেই সারফেসটার বাইরে চার্জ ডেনসিটি জিরো, সারফেসটার ভিতরে চার্জ ডেনসিটিটা নন জিরো। তাহলে এই যে আউটার সারফেস অফ দি স্ফিয়ার, দ্যাট রিপ্রেজেন্টস দি বাউন্ডারি, এটাই বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, বলছি যে v1 ইকুয়ালস টু জাস্ট আরেকটা মিনিট। আচ্ছা ঠিক বা ধরো তুমি পোটেনশিয়াল দিয়েও জিনিসটাকে করতে পারো আর কি। হ্যাঁ, কিভাবে বলা যেতে পারে, কোনো পোটেনশিয়াল দিয়ে যদি বলতে চাই, কোনো পোটেনশিয়াল দিয়ে, আচ্ছা আমি পোটেনশিয়াল দিয়ে বলি না। তোমার ধরো একটা ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার রয়েছে, ইউনিফর্মলি চার্জড সলিড স্ফিয়ার রয়েছে। ক্লিয়ার? তোমরা দেখেছো যে ইনসাইড দি স্ফিয়ার পোটেনশিয়ালটা একরকম ভাবে ভ্যারি করে, আউটসাইড দি স্ফিয়ার পোটেনশিয়ালের ভেরিয়েশনটা আরেক রকম। তাহলে এই যে জায়গাতে গিয়ে তুমি ডিফারেন্ট এটা দেখতে পাচ্ছ, ট্রানজিশনটা দেখতে পাচ্ছ, সেটাই বেসিক্যালি কি একটা বাউন্ডারি, সেটাই বেসিক্যালি বাউন্ডারি। হ্যাঁ, বাউন্ডারিটা হচ্ছে একটা সেপারেটিং সারফেস যার অপোজিট সাইডে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু ডিফার করে। যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু যদি ডিফার করে, তাহলেই সেটাকে আমি বাউন্ডারি বলতে পারি। হ্যাঁ, বলো এবার কি বলছিলে? হ্যাঁ, বলছি v1 ইকুয়ালস টু v2, তাহলে এরাও তো জিরো, মানে v1 ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু জিরো হওয়ার কথা তো। হ্যাঁ, তাই তো কথা। ঠিকই তো। আচ্ছা, v1 ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু জিরো বলছি না, v1 মাইনাস v2 ইকুয়ালস টু জিরো বলছি। v1 ইকুয়ালস টু বাউন্ডারি জিরো না, বাউন্ডারিতে v1 জিরো কোথাও বলা হয়নি, বাউন্ডারিতে বলা হয়েছে v1 ইকুয়ালস টু v2। ডিরিচলেট কন্ডিশন সেজ দ্যাট v1 ইকুয়ালস টু v2 এট দি বাউন্ডারি। এরা যে জিরোর সাথে সমান সেটা বলা হয়নি, তাহলে তো জিনিসটা কিছুই থাকে না। v1 ইকুয়ালস টু v2 এট দি বাউন্ডারি, ল্যাপ্লাস ইকুয়েশনে দুটো সলিউশন বলা আছে যে তারা এইরকম একটা বাউন্ডারি কন্ডিশন স্যাটিসফাই করে। এট দি বাউন্ডারি v1 ও যা v2 ও তাই। v1 ও যা v2 ও তাই, ল্যাপ্লাস ইকুয়েশনের দুটো সলিউশন v1 ইকুয়ালস টু v2, অর্থাৎ v1 মাইনাস v2 এইটা জিরো এট দি বাউন্ডারি। That implies v1 minus v2 equals to 0 at all points in the region enclosed by the boundary. v1 minus v2 equals to 0, v1 0 v2 0 এটা বলছি। ঠিক আচ্ছা, আছে, মানে বাউন্ডারির ভিতরে তো v1 মাইনাস v2 ইকুয়ালস টু জিরো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ v1 equals to v2 হচ্ছে, দুটো সলিউশন সেম হয়ে যাচ্ছে, পাজলটা কোথায় ছিল? ল্যাপ্লাস ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুটো সলিউশন রয়েছে। এবার কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল তো ইউনিক হওয়া উচিত। তাহলে v1 v2 এইগুলো কিভাবে রিলেটেড? ইউনিকনেস থিওরেমটা বলে যে যদি এই পোটেনশিয়ালটা ডিরিচলেট কন্ডিশন বা নয়ম্যান কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলেই দেখানো যায় যে দুটো সলিউশন আইডেন্টিক্যাল বা তারা এট বেস্ট ডিফার বাই এ কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে v1 আর v2 এর মধ্যে একটা কনস্ট্যান্ট ডিফারেন্ট থাকতে পারে অথবা তারা সমান। যদি কনস্ট্যান্টের ডিফারেন্স থাকে তাতেও কিছু যায় আসে না, তার কারণ পোটেনশিয়ালের সাথে যদি একটা কনস্ট্যান্টকে তুমি অ্যাড করো, ইট ডাজ নট এফেক্ট দি ইলেকট্রিক ফিল্ড, ইট ডাজ নট অল্টার দি এনি আদার অবজারভেবল। একটা পোটেনশিয়াল ধরো তোমার বললাম যে সাম আলফা এক্স স্কোয়ার,
আরেকজন বললো না, পোটেনশিয়ালটা হচ্ছে সাম 5 প্লাস আলফা এক্স স্কোয়ার। দে আর সেম থিং, ইট ডিপেন্ডস অন দি অরিজিন, তাই না? আমি কার রেসপেক্টে বলছি, একটা বিল্ডিং এর হাইট আমি বলতে পারি 5 মিটার, আমি বলতে পারি 10 মিটার, আর রেসপেক্টে মাপছি সেইটা আমাকে বলতে হবে। সেই জন্যই তোমার দুটো সলিউশন যদি ইকুয়াল হয় তাহলেও যে জিনিস বোঝায়, দুটো সলিউশনের মধ্যে যদি একটা কনস্ট্যান্ট ডিফারেন্স থাকে তাহলেও একই জিনিস বোঝায়। ঠিক আছে? আচ্ছা স্যার। নেক্সট আরেকটা অ্যাপ্রোচ, আরেক রকম ভাবেও জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। অল্টারনেটিভ এক্সপ্লেনেশনটা হচ্ছে এইরকম, v1 equals to v2 are two solutions of Laplace's equation, যেটা আগেও বললাম। তাহলে del to v1 equals to 0, del to v2 equals to 0 যদি তোমার একে স্যাটিসফাই করে, আই মিন যদি v সমান v1 মাইনাস v2 ধরে নিই, তাহলে del to v equals to del to v1 minus del to v2 equals to 0। আগেও আমরা দেখলাম এটা আমরা আগে দেখে এসেছি। এবার এইরকম একটা আইডেন্টিটি নিয়ে শুরু করো, হ্যাঁ, v ডট গ্র্যাড ভি এইটার ডাইভারজেন্স v গ্র্যাড ভি ইনটু গ্র্যাড ভি এইটার ডাইভারজেন্স নিয়ে যদি আমরা ভলিউম ইন্টিগ্রাল করি, তাহলে কি হবে? সিম্পলি v গ্র্যাড ভি ডট ds এই সারফেস ইন্টিগ্রালটার সাথে সমান। we can apply the divergence theorem, Gauss's divergence theorem টাকে অ্যাপ্লাই করো, del dot a dটাও সমান a dot ds, যেখানে a ভেক্টরটা হচ্ছে v গ্র্যাড ভি। ক্লিয়ার? এবার এটাকে ভেঙে নাও, এটাকে যদি ভাঙো কি হবে? গ্র্যাড ভি ডট গ্র্যাড ভি প্লাস ভি ইনটু del টু ভি। গ্র্যাড ভি ডট গ্র্যাড ভি সেটাকে এই গ্র্যাড ভি মড স্কয়ার দিয়ে লেখা হয়েছে, আর সেকেন্ড যে টার্মটা সেটা ভি ইনটু del টু ভি এইভাবে লেখা হয়েছে। আর ডান দিকটা যেমন ছিল অলমোস্ট সেইটাই রয়েছে, শুধুমাত্র ds টাকে আমরা লিখেছি n ক্যাপ ইনটু ds। এই কেমন? এখন আমরা আর্গু করলাম যে del টু ভি 0 হবে। যদি ভিটাকে বলি v1 মাইনাস v2, we have del টু ভি equals to 0। তাহলে লেফট সাইডটা রিডিউসড হয়ে যায় এরকম ভাবে, লেফট সাইডে শুধু গ্র্যাড ভি হোল স্কয়ার ভিটাও এইটা পড়ে থাকে। আর রাইট সাইডটার দিকে তাকিয়ে দেখো ভালো করে, ভি গ্র্যাড ভি ডট এন ক্যাপ, এইটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় বেসিক্যালি গ্র্যাড ভিটার নরমাল কম্পোনেন্ট, এই যে ডেল ভি ডেল এন দিয়ে সেটাকে লেখা হয়েছে। ভিটা যেমন ছিল সেরকমই রয়েছে, গ্র্যাড ভি ডট এন ক্যাপ সেটাকে আমরা ডেল ভি ডেল এন দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, তো এটাই আর কি। হ্যাঁ, এবার দেখো যদি ল্যাপ্লাসের ইকুয়েশন, যদি তোমার এই পোটেনশিয়ালটা ডিরিচলেট কন্ডিশন বা নয়ম্যান কন্ডিশনকে স্যাটিসফাই করে, যদি ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই করে v1 equals to v2, v equals to 0। আর যদি নয়ম্যান কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে নয়ম্যান কন্ডিশনে কি বলা হয়েছে? del v1 del x সমান del v2 del x নরমাল কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে del v1 del n del v2 del n এই দুটো সমান, অর্থাৎ del del n of v1 minus v2 equals to 0। এটা যেহেতু সারফেস ইন্টিগ্রাল, এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করছি ওভার দি সারফেস। এটা সারফেস ইন্টিগ্রাল, এই ভ্যালুটাকে আমরা সারফেসের উপর ক্যালকুলেট করছি। তাহলে সারফেসের উপর যদি ডিরিচলেট কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, বাউন্ডারিতে যদি ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাইড হয় v equals to 0। অন দি আদার হ্যান্ড যদি নয়ম্যান কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে del v del n equals to 0। ইন আইদার কেস কোন একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, ডান দিকে সারফেস ইন্টিগ্রালটা 0 হয়ে যায়। we have del v mod square equals to 0 or del v equals to 0। del v যদি 0 হয়, we have v1 minus v2 equals to constant। that is Laplace's equation এর যে দুটো সলিউশন, সেই দুটো সলিউশন either same or at best they differ by a constant, hence uniqueness theorem is proved। এখান থেকে তাহলে আমরা uniqueness theoremটাকে প্রুভ করতে পারি। সেকেন্ড অ্যাপ্রোচটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। সেকেন্ড যে অ্যাপ্রোচটা বললাম, অল্টারনেটিভ যে অ্যাপ্রোচটা বললাম, এইটা নিয়ে যদি প্রশ্ন থাকে বলো। হ্যালো, নিয়ে পড়লে নাকি? স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে বাউন্ডারি কন্ডিশন ডিরিচলেট আর এই যে বলে নিউম্যানস, এছাড়া কি অন্য কোনো বাউন্ডারি কন্ডিশনও আছে? মানে এই ইউনিকনেস বাউন্ডারি কন্ডিশন অনেক রকম হতে পারে।
ইউনিকনেস থিওরেমের সাথে রেলিভেন্ট যে কন্ডিশন সেই দুটো হচ্ছে এটাই, একটা ডিরিচলেট কন্ডিশন আর একটা হচ্ছে নরম্যাল কন্ডিশন। তারপর আর কোনো কোশ্চেন? স্যার আমার এখানে টাওয়ার একটু প্রবলেম, আরেকবার একটু বলবেন? আমি কারণ শুনতে পাইনি, আমার এখানে টাওয়ারে প্রবলেম হচ্ছিল। মানে কন্ডিশন ডিরিচলেট, তুমি বাউন্ডারি কন্ডিশন অনেক রকম হতে পারে। যদি ইউনিকনেস থিওরেমের রেলিভেন্সে বলি তাহলে দুটো কন্ডিশন, একটা ডিরিচলেট কন্ডিশন আর একটা নরম্যাল কন্ডিশন। ইউনিকনেস থিওরেমের কনটেক্সটে যদি বলতে হয় তাহলে এই দুটো কন্ডিশন, পোটেনশিয়ালটা এই দুটো কন্ডিশনের যে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলেই এই ইউনিকনেস থিওরেমটা হোল্ড করে। ইউনিকনেস থিওরেম কথাটার অর্থ হচ্ছে যে ল্যাপ্লাসের ইকুয়েশনের যে সলিউশন সেই সলিউশনটা ইউনিক আর কি। দুটো সলিউশন আছে, সেই সলিউশন দুটো ইউনিক। তো ইউনিক হতে গেলে আইদার ডিরিচলেট কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে অথবা নরম্যাল কন্ডিশনকে স্যাটিসফাই হতে হবে, এটাই বক্তব্য। ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার বলো স্যার বলো বলো, শুনছি। একদম শেষের দিকে যে লাইনটা আছে না, মানে একদম শেষে, এই যে হ্যাঁ এইটা, যেখানে ডেল ভি ডেল এন ছিল, হ্যাঁ, হ্যাঁ মানে এটা এইটা একই জিনিস। ডেল ভি ডেল এন আমার এখানে এক্স দিয়ে বলা আছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার নর্মাল কি বলে ভি এর নর্মাল মানে গ্র্যাড ভি এর নর্মাল কম্পোনেন্ট, এটা তোমার গ্র্যাড ভি এর নর্মাল কম্পোনেন্টকে বোঝানো হচ্ছে। গ্র্যাড ভি ডট ইন ক্যাপ, গ্র্যাড ভি ডট ইন ক্যাপ এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে বলো না তুমি? গ্র্যাড ভি ডট এন ক্যাপ কি বোঝাচ্ছে বলো? এখন স্যার নরমালের ডিরেকশনটা কোন দিক বরাবর তার উপর হ্যাঁ ডিপেন্ড করে। হ্যাঁ অবশ্যই, সারফেসের সাথে নরমাল কম্পোনেন্ট, বাউন্ডারির সাথে নরমাল কম্পোনেন্ট। তোমার এবার ধরো স্যার গ্র্যাড ভিটা কি বোঝায়? বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড বোঝায়। বাংলা কথায় গ্র্যাড ভিটা বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড বোঝায়। তার নরমাল কম্পোনেন্ট মানে কি? ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট। এবার নরমাল কম্পোনেন্ট যখন বলছি, কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু হোয়াট? অফকোর্স উইথ রেসপেক্ট টু দি বাউন্ডারি, উইথ রেসপেক্ট টু দি সারফেস। যদি তুমি একটা প্লেন সারফেস নাও, ধরো এক্স ওয়াই প্লেন নাও, তাহলে গ্র্যাড ভি ডট এন ক্যাপটা কি বোঝাচ্ছে? ডেল ভি ডেল জেড। একটা এক্স ওয়াই তখন প্লেন আমি নাও, সারফেস নাও, তাহলে গ্র্যাড ভি ডট এন ক্যাপটা কি বোঝাচ্ছে? বেসিক্যালি ডেল ভি ডেল জেড। আর এটা আসলে ওই আই জেড প্লেন ধরেছে। এটা তুমি ডেল ভি ডেল এন দিয়েও বলতে পারো। হ্যাঁ, সোজা কথা তোমার ওই নরমাল কম্পোনেন্ট অফ গ্র্যাড। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত নেই। ঠিক আছে, তাহলে এইটুকুই পড়ো, তারপরে আবার পরের দিনকে কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার ঠিক কন্টিনিউ আছে করবো। স্যার। আসলে এতে তোমার টানা হ্যালো করে রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ স্যার।